সে হতে পারে না। আপনি যখন জিজ্ঞেস করছিলেন না যে আমরা পড়াশোনা করে কোনো অপরাধ করেছি কিনা, বলতে খুব খারাপ লাগছে যে হ্যাঁ, পড়াশোনা করে আমরা অপরাধী করেছি। এই সরকারের আমলে পড়াশোনা করাটা সত্যি কোনো একটা অপরাধ। আজকে খালি যারা মাদ্রাসা শিক্ষক তারা খালি নন, কি অন্যান্য আমি বলছি মাধ্যমিক স্কুলগুলোর কি টেটের যারা পরীক্ষার্থী তারা খালি নন। আপনি গোটা পশ্চিমবাংলা দিকে তাকিয়ে দেখুন, ঘরে ঘরে তাকিয়ে দেখুন, যে জিনিস কেউ কোনোদিন কল্পনা করতে পারতো না, ব্রিটিশ আমলে কোনোদিন হয়নি, কংগ্রেস আমলে হয়নি, বামফ্রন্ট সরকারের সময় হয়নি, গত 4-5 বছর ধরে আমাদের রাজ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বছর বছর কমছে। একদম কোনোদিন যাকে কল্পনা করতে পারিনি। কেন হচ্ছে? আপনারা শিক্ষক, আপনারা আমার থেকে অনেক ভালো করে জানেন, একেবারে ছোট ছোট বুনিয়াদী স্তর থেকে ছেলে মেয়েদেরকে হাতে করে মানুষ করে। আজকে বলুন তো, একটা গ্রামের মফস্বলে যে ছেলেটা যে মেয়েটাই পশ্চিমবাংলায় বড় হচ্ছে, কি থেকে বড় হচ্ছে? সে দেখছে আমার পাড়ায়, আমার গ্রামে, আমার মফস্বলে যে দাদাটাকে, যে দিদিটাকে ছোটবেলা থেকে জানতাম পড়াশোনায় ভালো, তার স্কুলে হোক, তার মাদ্রাসায় হোক, সে পরীক্ষায় ফার্স্ট হয়। আশপাশের লোকেরা ধন্য করে যে হ্যাঁ, ছেলেটা বড় হয়ে নাম করবে, মেয়েটা বড় হয়ে গ্রামের মুখ উজ্জ্বল করবে। আজকে সেই দাদাটা, সেই দিদিটা এখন চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়ে রাস্তায় বসে অনশন করছে। আর পাড়ার সবচেয়ে, গ্রামের সবচেয়ে থার্ড ক্লাস ছেলে, যে ছোটবেলা থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে রাস্তায় বিড়ি সিগারেট খেয়ে বেড়াতো, তারপরে মদখানা ধরেছিল, তারপরে ক্লাস 9-10 থেকে এখন তৃণমূলের পতাকা নিয়ে রংবাজি করে বেড়ায়, তার এখন গ্রামে 3টে বাড়ি হয়েছে, কলকাতায় 2টো ফ্ল্যাট হয়েছে, হাইওয়ের ধারে পেট্রোল পাম্প হয়েছে, বিয়ার বার হয়েছে, সে এখন পায়ের উপর পাথর জমিদারি করে বেড়াচ্ছে। গ্রামকে গ্রাম, জেলাতে জেলা হচ্ছে। বলুন, এই অবস্থায় এই পশ্চিমবাংলায় পড়াশোনা করাটা অপরাধ কি অপরাধ নয়? যে কেড়ে খাবে সে ভালো থাকবে, যে লুটে খাবে সে ভালো থাকবে, আর যে নিজের যোগ্যতায় গতর খাটিয়ে খেতে চাইবে তার মতো অপরাধী, তার মতো পাপী এই বাংলায় আর কেউ নেই। কিন্তু এটাকে আমরা আক্ষেপ করতে চাই না, কথাগুলোকে বলছি এগুলোর মধ্যে আক্ষেপ নয়। এই অবস্থাটাকে আমরা পাল্টাতে চাই, এটাকে আমরা বদলাতে চাই। নতুন করে এই 235টি মাদ্রাসা শিক্ষকরা আপনারা যে লড়াই করছেন, নতুন করে আপনাদের লড়াইয়ের কথা, নতুন করে আপনাদের দাবির কথা আপনাদেরকে একবার করে শেখানোর কোনো মানে হয় না। আমরা কেউ সেটা করার জন্য আসিও নি, মীনাক্ষী করতান আমি, আমরা কেউ আপনাদের লড়াইয়ের কথা আপনাদেরকে নতুন করে কি মায়ের কাছে মাঝির গল্প করবো। কিন্তু এইটুকু আপনাদেরকে বলছি, আপনারা জানেন এটা, যখন রাজ্যে বামপন্থী সরকার ছিল তার আগে এই মাদ্রাসা শিক্ষা দপ্তর, মাদ্রাসা শিক্ষা কমিশন এগুলো ছিল না আমাদের কাছে। আমাদের সরকার যখন এগুলো চালু করেছিল তারপরে 3.5 দশক ধরে আমাদেরকে গালাগাল করেছিল একাংশের লোকজন। বিজেপি তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়রা তখন আমাদেরকে গালাগাল করতেন এই বলে যে বামপন্থীরা সংখ্যালঘু পোষণ করার জন্য মাদ্রাসা শিক্ষা দপ্তর চালিয়েছে, বামপন্থীরা সংখ্যালঘুদেরকে পোষণ করার জন্য তারা মাদ্রাসা সার্ভিস কমিশন করেছে, আমরা আসলে মেরে তুলে দেব। ওরা ক্ষমতা আসার পরেও কাগজ কলমে না তুলুক, বকলমে তুলে দিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাই বলছেন 211 সালে যে কটা মাদ্রাসা ছিল আজকে সে কটাই মাদ্রাসা রয়েছে, একটা বাড়েনি। বড় খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে অনেকগুলো বন্ধ হয়ে গেছে, সরকার একটা খোঁজ নিয়ে অনেক টাঙিয়ে দেয়নি, কিন্তু কার্যত সেখানে শিক্ষক নেই, সেখানে শিক্ষকের নিয়োগ নেই, সেখানে ছাত্রছাত্রী নেই, কার্যত বন্ধ হয়ে পড়ে আছে। কদিন আগে আমি বলছি আপনাদেরকে, বিধানসভায় আপনারা দেখেছেন বিজেপির এক বিধায়ক অগ্নিমিত্রা বলে, আজ থেকে 2 সপ্তাহ আগের কথা, বিধানসভায় দাঁড়িয়ে বলল যারা 6 তারিখ, আমার তারিখটা মনে আছে, এই মাসে 6 তারিখ, ফেব্রুয়ারি মাসে। তারিখটা কেন মনে আছে আপনারাও জানেন, 6 তারিখ আপনারা শিয়ালদা স্টেশন থেকে মিছিল করছিলেন, সেই মিছিলে আমরা ছিলাম। সেই দিন বিধানসভায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা বল বলছে যে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি করে। এখন দেখুন, অশিক্ষিত কথাটাকে আমরা বামপন্থীরা গালাগালি হিসেবে ব্যবহার করি না, কেন আমাদের মতো একটা গরিব দেশে অনেক মানুষ অশিক্ষিত হন, তারা শিক্ষার সুযোগ পান না বলে। এটা তার অপরাধ নয়, এটা সমাজের অপরাধ, রাষ্ট্রের অপরাধ যে সেই মানুষকে শিক্ষিত হওয়ার সুযোগ দেয়। কিন্তু অগ্নিমিত্রা পলের মতো যারা স্কুল পাঠশালায় পড়েও অশিক্ষিত, তাদের জন্য এই কথাটা বলছি। এই অগ্নিমিত্রা পলরা জানেন না, আমি এখানে বলতে আসলে আমরা যখন প্রথমে এখানে এলাম, সঞ্জিতরা বলছিলেন যে মাদ্রাসায় বহু হিন্দু শিক্ষক রয়েছেন, অনেক হিন্দু বাড়ির ছেলেমেয়েরা বলে। অগ্নিমিত্রা পলরা জানেন না, রাজা রামমোহন রায় ছোটবেলা পড়াশোনা করেছিলেন মাদ্রাসায়। অগ্নিমিত্রা পলরা জানেন না, গুরু নানক ছোটবেলা পড়াশোনা করেছিলেন মাদ্রাসায়। এমনকি যে মতুয়া মানুষের নাম করে এরকম আন্দোলন করে, মতুয়া মানুষের নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে, মতুয়া সম্প্রদায়ের জনজাগরণের নেতা গুরুচাঁদ ঠাকুর ছোটবেলা তাকে তার জাতের পরিচয়ের জন্য সেটাকে অজুহাত বানিয়ে ব্রাহ্মণ্যবাদীরা স্কুলে ভর্তি হতে দেয়নি। গুরুচাঁদ ঠাকুরের বাবা হরিচাঁদ ঠাকুর তার সন্তানদের গুরুচাঁদ ঠাকুরের মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। মাদ্রাসায় পড়াশোনা করে গুরুচাঁদ ঠাকুর এই বঙ্গ সমাজের, এই এশিয়ার একজন সর্বকালের শ্রেষ্ঠ সোশ্যাল রিফর্মার তৈরি হয়েছিলেন। অগ্নিমিত্রা বললে এগুলো জানবে না, ওরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ওরা বিজেপির পাঠশালায় পড়াশোনা করেছে, ওরা আরএসএস স্কুলে পড়াশোনা করেছে, ওরা এগুলো জানবে না। কিন্তু কথাটা আমি এই কারণে বললাম, যেদিন অগ্নিমিত্রা বল দাঁড়িয়ে বিধানসভায় কথাটা বলছে আর তার প্রতিবাদে
ববি হাকিমরা বিধানসভা ভেতর দাঁড়িয়ে ধোয়া তুলে যাচ্ছে, এই তুমি সাম্প্রদায়িক মন্তব্য করলে, আমাদের দিদির বাংলা এখানে সাম্প্রদায়িকতা চলবে না, মাদ্রাসা শিক্ষকদের অপমান করলে। ঠিক সেই দিন সেই মুহূর্তে একদিকে বিধানসভায় দাঁড়িয়ে অধিবেশন কথাগুলো বলছে, ববি হাকিমরা সেখানে দাঁড়িয়ে ধোয়া তুলে যাচ্ছে, আর ঠিক সেই সময় শিয়ালদা স্টেশনের বাইরে থেকে আপনাদের মিছিল শুরু হচ্ছে এর দাবিতে। রেকগনিশন দিয়েছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে দায়িত্ব নেন, যাতে স্কুলবাড়ি মাদ্রাসার বিল্ডিং তৈরি করার খরচা নেন, যাতে বাচ্চাদের মিড ডে মিলের দায়িত্ব নেন, শিক্ষকদের মাইনের দায়িত্ব নেন। তার জন্য শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হচ্ছে। মিছিলটাকে আটকানো হলো ধর্মতলা সামনে। মারতে 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 চেঙ্গোলা করে পুলিশের জিপে তুলে নিয়ে যাওয়া হলো। আপনাদের সাথে কথা হচ্ছিল, জিপে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারে। এইটা হচ্ছে এদের চরিত্র। বিধানসভার ভেতর 40টা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওরা সার্কাস করবে। না বিধানসভায় আমরা বিজেপি সাম্প্রদায়িকতা অ্যালাউ করবো না, না পশ্চিমবাংলায় বিজেপি সাম্প্রদায়িকতা অ্যালাউ করবো না। আর বাংলা চেহারা কি? বিজেপি যদি বিধানসভায় দাঁড়িয়ে মুসলমান সমাজের বুকে ছুরি মারে, তো মমতা ব্যানার্জি ধর্মতলা মোড়ে মুসলমান সমাজের পিঠে ছুরি মারবে। এই হচ্ছে এদের পরিস্থিতি, হচ্ছে এদের রাজনীতি। এই রাজনীতি করে যারা 4 বছর ধরে পশ্চিমবঙ্গে এটাকে বদলাতে হবে, এটাকে পাল্টাতে হবে। আমরা বামপন্থীরা, আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার পক্ষে। আজকে ওরা পশ্চিমবাংলায় নোটিশ ঝুলিয়ে যে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেট স্কুল ডেঙে ছাতার মতো করে প্রাইভেট স্কুল হয়ে যাচ্ছে। যার বাবা মার টাকা আছে সে ছেলে মেয়েকে সেখানে পড়াবে, যার বাবা মার টাকা নেই তার ছেলে মেয়ে পড়াশোনা করবে না। আমরা এই শিক্ষায় এই বিনিয়োগের বিরুদ্ধে। আমরা চাই বাংলায় আরো বেশি করে সরকারি স্কুল খুলুক, আমরা চাই বাংলায় আরো ভালো করে মাদ্রাসা শিক্ষা পরিচালিত হোক, যাতে করে কিনা সরকারের টাকায় সাধারণ পরিবারের ছেলে মেয়েরা বিজ্ঞান মনস্ক শিক্ষা লাভ করার সুযোগ পায়। আমরা বলতে হবে, কথাটা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমরা বলি কি না বলি আপনারা খুব ভালো করে জানেন এরা কিছু করবে না। এদের জন্য করার থাকত, এরা বহুভাবে করতে পারে। 2011 ক্ষমতা এসে 2026 সাল ইন্সপেকশনের চিঠি পাঠাচ্ছে, স্কুলে স্কুলে মাদ্রাসায় ইন্সপেকশনের চিঠি পাঠাচ্ছে। আমাদের ইন্সপেক্টররা যাবে 100 মাদ্রাসাগুলোতে। আপনারা খুব ভালো করে জানেন ভোটের আগে এগুলো নাটকবাজি আর কিছু নয়। আন্দোলন চলছে, মানুষের মনে আন্দোলনের কথা ছড়িয়ে পড়ছে। সামনে ভোট, যে কোনো রাজনৈতিক দলকে ভোটে যেটা চিন্তা করতে হয় আমাদেরকেও করতে হয়, ওদেরকেও করতে হয়, চেষ্টা করতে হয় ভোটের আগে একটা শুকনো আশ্বাস বা একটা শুকনো সার্কাস ছাড়া এটা কিছু না। আপনারা খুব ভালো করে জানেন। আর 5 বছর কেন, আরো 50 বছর যদি সরকার থাকতে পারে, কিন্তু আগামী 50 বছরে যদি 15 বছরে না হয়ে থাকে, তাহলে আগামী 50 বছরে, আগামী 500 বছরেও এদের হাত দিয়ে এই রেকগনিশনের বাইরে কোনো দায়িত্ব গ্রহণ হবে না। আমি আপনাদের কাছে একটা উদাহরণ, আপনাদেরও মনে থাকবে 2019 সালে এরকম মার্চ এপ্রিল মাস কলকাতায় প্রেস ক্লাবের বাইরে এসএসসি ছেলেমেয়েরা অনশন করেছিল। আপনাদের মনে থাকে 28 দিন যখন অনশন করলো, আপনারা চিন্তা করতে পারবেন না ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, এপ্রিল মাস। ত্রিপল টাঙাচ্ছে, এরকম ভাবে যে ত্রিপল টাঙিয়েছে, ত্রিপল টাঙাচ্ছে, পুলিশ এসে খুলে নিয়ে চলে যাচ্ছে। প্রেস ক্লাবের গেটে, আমি এখানে সমাজ মাধ্যমেরও বন্ধুরা রয়েছিলাম, তাদের সামনে বলছি, এই প্রশ্নের উত্তর আজ অব্দি পাইনি। এর পেছনে কারণ কি ছিল? একেবারে ধর্মতলায় প্রেস ক্লাবের গেটে সেই অনশন চলছে। গোটা বাংলার তাবড় তাবড় সাংবাদিক, সমস্ত খবরের কাগজের টিভি চ্যানেলের এডিটর, তারা ওই অনশন মঞ্চ মারিয়ে প্রেস ক্লাবে ঢুকছে। সন্ধ্যাবেলা প্রেস ক্লাব থেকে বেরোচ্ছে, তারা খাওয়া দাওয়া করছেন, ওখানে গল্প গুজব আড্ডা মারছেন, প্রেস কনফারেন্স করছেন, সব করছেন। ওই অনশন মঞ্চের মধ্যে দিয়ে ঢুকছেন, অনশন মঞ্চের মধ্যে দিয়ে বেরোচ্ছে। তো বাংলার একটা মেইনস্ট্রিম খবরের কাগজে, একটা মেইনস্ট্রিম টিভি চ্যানেলে 1 লাইন খবর, 1 সেকেন্ডের একটা খবর দেখানো হয়নি ওই অনশন নিয়ে। তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বামপন্থীরা সেই সময় মীনাক্ষী, সেই সময় সাহিত্যিকতা ছিল, ডিওয়াইফাই সেক্রেটারি প্রেসিডেন্ট কলকাতা মিডিয়া ছিল আমাদের পত্রিকার। সেই সময় তার সারাও বামপন্থী অনেক বুদ্ধিজীবী থেকে শুরু করে তারা সবাই ওখানে দিনের পর দিন গিয়ে সেই আন্দোলনে যোগ দিয়ে, তারপরে একটা সময় গিয়ে কোন খবরের কাগজ, কোন টিভি চ্যানেল সেটাকে নিয়ে খবর না করলেও খবরটা ছাপা থাকেনি, খবরটা ছড়িয়ে পড়েছিল। আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে এটা বলছি। 29তম দিনে হঠাৎ করে বিকেলবেলা ঘটনা থাকলে আমি তখন ওখানে উপস্থিত ধর্ণা মঞ্চে। আমরা তখন সবাই কেউ না কেউ বিভিন্ন সময় থাকতাম। কলকাতা মীনাক্ষী, আমাদের সাহিত্যিক থেকে শুরু করে আমাদের বহু নেতারা ওই সময় ইন্দ্রজিৎ ঘোষ ছিলেন, আরো অনেকে সেই সময় করে থাকতেন ওখানে। সেই সময় আমি ওগুলো উপস্থিত হঠাৎ দেখি পাশে একটা হঠাৎ করে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। মিডিয়ার যে লোকজন দাঁড়িয়েছিল প্রত্যেককে দাঁড়িয়ে থাকছে, জানেন ওখানে দৌড়িং গেছি আসার দিন। এক
খেলা সাংবাদিক দাঁড়িয়ে আছে, গল্প করছে, আমাদের সাথে কথা বলছে, সবকিছু করছে, বিমান বসু গেছিলেন, সূর্যকান্ত মিশ্র গেছিলেন ওই সময়, সবকিছু হচ্ছে, কিন্তু পরের দিন খবর কাগজে মানে খবর কাগজে উল্টে করে ঝাড়ছি, তোর ভেতর থেকে একটা খবর বেরোচ্ছে না। অদ্ভুত, মানে কিরকম ভাবে কর্পোরেট মিডিয়া চলে। আজকে সরকারের দয়ায় আমি আমার জীবনের দিন শিখেছিলাম, হঠাৎ করে দেখি সাংবাদিকদের মধ্যে দৌড়ি, কি ব্যাপার না সিএম আসছে, সিএম আসছে। ওরা বলতে না বলতে মানে কিছু বুঝে ওঠার আগে কয়েক সেকেন্ডের মধ্যে দেখি লালবাতি নির্বাচন জ্বালিয়ে 7-8টা গাড়ি নামলো, দাঁড়ালো ওখানে, একটা গাড়ি থেকে মুখ্যমন্ত্রী নামবে, মমতা ব্যানার্জি নামবে, আমরা চলে আসলাম। আমরা দেখে পিছিয়ে আসলাম, সরে আসলাম, অপমান করেছিলাম, করেন হেঁটে ঢুকে গেলেন। আমি আপনাদেরকে বলছি, আপনাদের সেই ঘটনা মনে আছে, মাইক নিলেন, নিয়ে ঘোষণা করলেন যে লোকসভা ভোটের নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে। এখন আমার কিছু করার নেই, তোমাদের দাবি ন্যায্য, আমার কিছু করার নেই, এখন আমি নতুন করে এখন নিয়োগের অর্ডার দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি তোমরা অনশন তুলে নাও। যে দিন লোকসভা ভোট শেষ হবে, 2019 সালের কথা বলছি, যে দিন লোকসভা ভোট শেষ হবে আমি পরের দিন নোটিফিকেশন ইস্যু করে তোমাদের প্রত্যেকের নিয়োগ ফাইনালাইজ করবো। স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবো। মুহূর্তের মধ্যে 28 দিন ধরে, সেটা 29তম দিন চলছিল, এতগুলো দিন ধরে ছেলে মেয়েগুলো না খেয়ে থাকা মুখগুলো, আমার এখনো মনে আছে একজন শিক্ষিকা, তিনি গর্ভবতী ছিলেন, কদিন আগে তারা যাচ্ছিলেন এরকম অনশন মঞ্চে অনশন করছিলেন, ডাক্তারের মধ্যে নার্স তারা যাচ্ছিলেন, ভাবে একটা মিটিং হওয়া শুরু করে দিয়েছিল। 28-29 দিন ধরে এই অবস্থার মধ্যে যারা ছিলেন, মুহূর্তের মধ্যে তারা একটা আশ্বাস পেলেন, শান্তি পেলেন যে যাক আমাদের লড়াই সফল হয়েছে, কদিন পরে ভোটটা এখন শুরু হয়ে গেছে, যেদিন ভোট শেষ হবে স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে, কোনো অফিসারকে দিয়ে বলে পাঠাননি, এমন কোনো দলের কোনো মন্ত্রীকে দিয়ে বলে পাঠাননি, নিজে নবান্ন থেকে গাড়ি থেকে নেমে এসে বলছেন তাই যে উল্টা মানে বলছেন যখন এটা বলে হবে। তখন ওখান থেকে ধর্ণা অনশন উঠল। সেটা ছিল 2019 সালের এপ্রিল মাস, আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাস। একটা রিক্রুটমেন্ট হয়নি, একজনের নিয়োগ হয়নি, তারপরে ভোট এসছে, ভোট গেছে। আমি আপনাদেরকে বলছি, এটা কোনো সিদ্ধান্ত, কোনো টেকনিক্যাল সুবিধা অসুবিধা, টাকা থাকা না থাকার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে ইচ্ছা, প্রশ্নটা হচ্ছে মানসিকতা। ওদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে আমরা মাদ্রাসার দায়িত্ব নেব না, ওদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে যে আমরা পাবলিক এডুকেশন সরকারের খরচায় রাষ্ট্রের দায়িত্বে শিক্ষা ব্যবস্থাকে আমরা রাখবো না, এই প্রেসক্রিপশনের বাইরে ওরা বেরোবে না। আমরা আপনাদেরকে বলছি, দেখুন আজকে আমরা যাই বলি না কেন, আমরা যারা এসছি, আমরা তিনজনই একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। আমি এখানে দাঁড়িয়ে আমরা হাজারবার বলতে পারি যে আমরা রাজনীতি করতে আসিনি, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, এমনি কথা বলতেছি, কিন্তু আপনারা শুনবেন হয়তো, কিন্তু কেউ মন থেকে বিশ্বাস করবেন না, দাঁড়িয়ে এই সমস্ত মিথ্যে কথা বিচারিতা করবো না। আমরা রাজনৈতিক দল করি, কিন্তু আমরা একটা লক্ষ্য নিয়ে, একটা আদর্শ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক একটা আন্দোলন করি। আমরা বলছি, যেদিন আমাদের সুযোগ ছিল আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি করেছিলাম, যেদিন হাতে সুযোগ ছিল মাদ্রাসা শিক্ষা দপ্তর তৈরি করেছিলাম, যেদিন হাতে সুযোগ ছিল প্রত্যেক বছর টেট এসএসসির মতো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা পরিচালনা করেছিলাম, নিয়োগ করেছিলাম, যেদিন আবার সুযোগ পাবো এই 235টা সহ বাংলায় আরো মাদ্রাসাকে সরকারি দায়িত্বে আনা হবে। প্রত্যেকজন শিক্ষকের মাইনে সময় মতো তাদের বেতন বৃদ্ধি, ডিএ নিয়ম অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি, ছেলে মেয়েদের মিড ডে মিল, মেয়েদের জন্য সাইকেল থেকে শুরু করে স্কুলের ইউনিফর্ম, ল্যাবরেটরিতে কম্পিউটার থেকে শুরু করে বিজ্ঞানের বাকি সরঞ্জাম, বই খাতা, স্কুলের ব্যাগ সহ মাদ্রাসাতে যাবতীয় যা যা দায়িত্ব একটা সরকারের নেওয়ার, প্রতিটা দায়িত্ব আমরা নেব। এটা কোনো দয়া নয়, এটাই করার দরকার, এটাই দায়িত্ব একটা সরকারের, প্রতিটা দায়িত্ব আমরা নেব, সেটা নেওয়ার জন্য আমরা প্রস্তুত, যদি আমরা সেই সুযোগ পাই। আর যতদিন যে সুযোগ আমরা পাচ্ছি না, ততদিন পর্যন্ত এই লড়াই আমরা আছি, আপনাদের কাছে আবেদন করছি। এবং যখন আমরা এই ধরনের কোনো ধর্ণা মঞ্চে যাই, কোনো আন্দোলনে যাই, আমরা সবসময় চাই এটা বলতে চাই আপনাদের লড়াই দীর্ঘজীবী হোক, কিন্তু এই ধরনের কোনো অবস্থানে বা ধর্ণা এসে এক কথায় লড়াই দীর্ঘজীবী হোক বলতেও গেলে খারাপ লাগে। একদিকে যেরকম বলতে পারি না যে লড়াইটা তুলে নিই, কেননা একটা ন্যায্য লড়াই, তেমন আবার এটাও বলতে ইচ্ছে করে না দিনের পর দিন লড়াই চলুক। কেননা যেটা বলছিলেন, আমি বলার আগে বাকিরা বলছিলেন, রমজানের মাস চলছে, মানুষ রাস্তায় পড়ে আছে, এর আগে দেখি দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা গেছে, একদল স্কুল শিক্ষক তারা পরিবারের সঙ্গে না থেকে রাস্তায় বসে অষ্টমীর দিন নবমীর দিন রাস্তায় বসে অনুষ্ঠান করছে। এগুলো দেখতে কার ভালো লাগে? এইটুকু বলছি যে ওদের সরকারের এই চুরি হতে পারে, এই দুর্নীতি হতে পারে, বা দায়িত্ব না নেওয়া, এইগুলোর বিকল্প রাস্তায় বসে অবস্থান, ধর্ণা আর অনশন নয়। ওদের চুরি এবং ওদের দায়িত্ব জ্ঞানহীনতার বিকল্প হচ্ছে
সবভাবে দায়িত্বের সঙ্গে একটা সরকারকে পরিচালনা করা। আমরা বিকল্প হিসেবে ওই বিকল্পটাকে পশ্চিমবাংলায় দাঁড় করাতে চাই। এই লড়াই আমরা আছি, আপনারা সবাই আছেন, এই লড়াই আমরা লড়বো। আমাদের এই লড়াই শেষ হবে, কিন্তু কোন রকম কম্প্রোমাইজের মধ্যে দিয়ে নয়, জয়ের মধ্যে দিয়ে আমাদের লড়াই শেষ হবে। সবাই ভালো থাকবে।